আদালতে গিয়ে একেবারে ফেঁসে গেছেন পিসিমণি। ফেঁসে যাওয়া মানে ফাটা বাসে আটকে গেছেন, আর বেরোতে পারছেন না। কথায় বলে না, চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। অবশ্য এখানে এই কথাটাও বোধহয় খাটে না, কারণ তিনি তো কোনো মহৎ কাজ করতে যাননি। তিনি গেছিলেন হচ্ছে ভোটার তালিকায় জল মেশানোর ব্যবস্থা করতে। জল না বলে বরং বলা যায় নোংরা জল মেশানো। আর তার জন্যে তিনি আদালতে গেছিলেন। কিন্তু সেখানে গিয়ে এমন অবস্থা হয়েছে যে বলতে হয় অতি চালাকের গলায় দড়ি। এখন তার গলায় দড়ি পড়েছে। যেটুকুও ম্যানুপুলেট করছিলেন, মানে ভুয়ো নথি দিয়ে এআরও ইআরও তাদের দিয়ে, মানে নিজের বংশবৎ যে সমস্ত ইআরও এবং এইআরও রয়েছে বা ডিএমদের দিয়ে করাচ্ছিলেন, সেটুকুও বন্ধ হয়ে গেছে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমাকে কোনো সাহায্য পাঠাতে চান তাহলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে সেটা পাঠাতে পারবেন। তো তিনি অতি চালাকি করতে গেছিলেন, আর চালাকি করতে গিয়ে ফেঁসে গেছেন। তিনি চেয়েছিলেন যে এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করা হোক এবং পুরনো ভোটার তালিকাতেই ভোট নেওয়া হোক। আর তার জন্যে তিনি নিজেই গেছিলেন সুপ্রিম কোর্টে এবং দেখাতে গিয়েছিলেন, দেখো নির্বাচন কমিশন যে তুগুলকি কাণ্ড করছেন তার বিরুদ্ধে আমি নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করছি। আরে বাবা, উনি সওয়াল করলেন কি করে? উনি তো গেছিলেন একজন মানে অভিযোগকারী হিসেবে, মামলাকারী হিসেবে। আর তার তৃণমূলের পক্ষ থেকে প্রচার করে দেওয়া হলো ভারতবর্ষে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করবেন। আর তার বংশবৎ যে সমস্ত মিডিয়া রয়েছে, গদি মিডিয়া বা দিদি মিডিয়া যাই বলুন না কেন, তারাও সেই হল্লা করতে শুরু করে দিল যে ভারতবর্ষে ইতিহাস গড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি হলো? তিনি একটা কালো কাপড়, কালো চাদর গায়ে জড়িয়ে আদালতে হাজির হলেন এবং দাঁড়ালেন একেবারে সামনের সারিতে, উকিলদের সঙ্গে, রাজ্যের যে সমস্ত আইনজীবীরা রয়েছে তাদের সামনে। কিন্তু তিনি তাদের মাঝখানে দাঁড়ালেন না, লাইনের একেবারে শেষ কর্নারে তিনি দাঁড়িয়ে রইলেন। কিন্তু তার আগে তিনি কি করেছেন? তার আগে তিনি এক এক করে মামলা করিয়েছেন। মহুয়া মৈত্রকে দিয়ে মামলা করিয়েছেন, দোলা সেনকে দিয়ে মামলা করিয়েছেন, ডেরেক ও ব্রায়ানকে দিয়ে মামলা করিয়েছেন, কবি জয় গোস্বামীকে দিয়ে মামলা করিয়েছেন, আরও যে কত মামলা করিয়েছিলেন কে জানে। কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট হননি। শেষ পর্যন্ত নিজেই একটা মামলা করে হাজির হলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে এবার তিনি হ্যাঁ স্যার, ইয়েস স্যার শুরু করলেন। স্যার আমাকে কিছু বলতে দিন, স্যার আমাকে কিছু বলতে দিন, স্যার আমি রাতে ঘুমোতে পারছি না, স্যার আমরা বিচার পাচ্ছি না, আমরা কাঁদছি। আসলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের তিনি কিছু প্রভাবিত করতে চাইছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা পুরো ব্যাপারটা ভীষণভাবে পর্যবেক্ষণ করছিলেন। তারা দেখে, তাদের কথা শুনেই সেটা বোঝা গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ বলার পর তারা বুঝে গেছেন তিনি কি চাইছেন। তিনি চাইছেন এসআইআর প্রক্রিয়া বাতিল হোক আর পুরনো ভোটার লিস্টেই ভোট হোক। কিছুটা শোনার পর তারা মিষ্টি কথায় বলে দিলেন যে আপনার বক্তব্য আমরা শুনেছি, আপনি তো প্রচুর দক্ষ আইনজীবী নিয়োগ করেছেন, এবার তাদের বলতে দিন। আসলে একটা থাপ্পড় মেরে দিল, মিষ্টি একটা থাপ্পড়। এরপরে সুপ্রিম কোর্ট যেটা করলো সেটা তার পক্ষে ভয়ঙ্কর ব্যাপার হলো। কিন্তু বিচারপতিরা যেটা করলেন সেটা হচ্ছে, তার হাতে অনেকটা সেই বাচ্চাদের হাতে যে ললিপপ ধরিয়ে দেওয়া হয় না, অনেকটা সেই রকম মাইক্রো অবজারভারদের তিনি বাদ দেওয়ার কথা বলছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলল? সুপ্রিম কোর্ট বলল যে এবার থেকে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্ত নেবেন হচ্ছে এইআরওরা। মাইক্রো অবজারভাররা শুধু দেখভাল করবেন। আরে বাবা, এতদিন মাইক্রো অবজারভাররা তো সেই কাজটাই করছিল,
তারা তো কোনো নথি আপলোড করছিল না, যেটা আপলোড হয়েছে সেটা ঠিক আছে কিনা সেটাই তারা দেখছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেটাকেই আবার সামনে এনে ঘোষণা করলেন। আর তৃণমূলের পক্ষ থেকে একেবারে প্রচার শুরু হয়ে গেল, দিদির জয়, দিদির জয়। আসলে দিদির জয় কিছুই হয়নি, ওরা দিদির হারটাকে জয় বলেই দেখাতে চেয়েছিল। আর শনিবার যেটা হলো সেটা তো একেবারে গোদের ওপরে বিস্ফোরা। দিদিমণি একেবারে গাড্ডায় পড়ে গেল, কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার বলে দিয়েছেন যে রাজ্য সরকারের যে মনোভাব, সেই মনোভাবে তারা আশাহত হয়েছেন। সারা দেশে বিভিন্ন রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া চলছে, ব্যতিক্রম একমাত্র পশ্চিমবঙ্গ। সেখানে নির্বাচন কমিশনের সঙ্গে তাদের বনিবনা হচ্ছে না। ফলে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিল কি, সুপ্রিম কোর্ট বলল তাহলে তো এটা বিচার বিভাগকেই হস্তক্ষেপ করতে হবে, পুরো ব্যাপারটাই চলে গেল বিচার বিভাগের অধীনে। আসলে পশ্চিমবঙ্গে সব কিছুই তো বিচার বিভাগের অধীনে চলে যাচ্ছে, সব কিছুই তো আদালতে চলে যাচ্ছে। সে চাকরির মামলাই হোক বা যাই হোক, হ্যাঁ, শিক্ষকদের চাকরি নিয়েও সেই আদালতের রায় রয়েছে। কোনো কিছু আদালতের রায় ছাড়া হচ্ছে না। আর এইবার এসআইআর প্রক্রিয়াটাও হবে বিচার বিভাগের তত্ত্বাবধানে। বসিয়ে দেওয়া হলো বিচার বিভাগীয় আধিকারিকদের। তারাই এবার পুরো ব্যাপারটা দেখবেন, তারাই এটা সব কিছু করবেন। কোন নথি যাবে, কোনটা যাবে না, সব তারা ঠিক করবে। এতদিন যেটা বলছিল যে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে একটা বিশেষ সম্প্রদায়ের নথি রিজেক্ট করে দিচ্ছে, এবার কি হবে? কারণ এই যারা এবার দেখবেন তারা তো সব বিচারক, তারা বিচারের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মূল কাজ ছিল, কি কাজ ছিল? তাদের মূল কাজ হচ্ছে নথি এবং তথ্য। তারা নথি এবং তথ্যের বাইরে কোনো কথা বলেন না। আর এখন যে নথি দেওয়া হয়েছে, ভুয়ো নথি দেওয়া হয়েছে, যেগুলো চেয়েছিল যে শেষ মুহূর্তে জমা দিয়ে আপলোড করে দেবে, আর নির্বাচন কমিশন সেগুলো ঝাড়াই বাছাই করতে হিমশিম খাবে। কিন্তু এখন এই বিচারকরা, এই যে আদালতের যে সমস্ত আধিকারিকরা, তারা এবার একটা একটা করে বিচার করবে, মানে চুল চেরা বিশ্লেষণ করবে কোনটা যাবে আর কোনটা যাবে না। আর তাতেই ধরা পড়বে ভুয়ো নথি কিভাবে দেওয়া হয়েছিল। এই তো জানা গেল, ধীরে ধীরে প্রকাশ্যে আসছে সব খবর, যে আইসিডিএস অফিসার তিনি 1300 সার্টিফিকেট বিলি করেছেন ক্যানিংয়ে, দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে, শৌকত মোল্লার বিধানসভা এলাকায়। আর সেগুলো করা হয়েছে এই ডিসেম্বর মাসে, এসআইআর যখন চলছে, হ্যাঁ, ছুটির দিনে 25, 27 আর 28 তারিখে। তারপরে আছে বহু ভুয়ো বার্থ সার্টিফিকেট, তারপরে আছে বাংলার বাড়ির সার্টিফিকেট, বহু এরকম যেগুলো নির্বাচন কমিশন নির্দিষ্ট 13টা নথির মধ্যে পড়ে না, সেসব নথিও জমা দেওয়া হয়েছে। আর সেইগুলো রেখে দেওয়া হয়েছিল এতদিন যে শেষ মুহূর্তে আপলোড করবে, কিন্তু সব বন্ধ হয়ে যাবে। মানে বলছিলাম না যে খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এরে বাছুর কিনে। কারণ বংশবদ যে সমস্ত এআরও, এইআরও এবং ডিএমরা ছিলেন, তাদের দিয়ে কিছু কিছু নথি আপলোড করে দিচ্ছিলেন, এবং প্ল্যানিং ছিল, মানে পরিকল্পনা ছিল শেষ মুহূর্তে 2 দিন আগে সব নথি আপলোড করে দেবে। আর নির্বাচন কমিশনের লোকজন যারা মাইক্রো অবজারভার যারা আছে, তারা এই নথি যাচাই করতে হিমশিম খাবে। কিন্তু পুরো ব্যাপারটা এখন আর তেমন হওয়ার নয়। এখন সব কিছু ধরে ধরে বিচার করবেন এই বিচার বিভাগীয় আধিকারিকরা। ফলে একটাও মাছি ফাঁক দিয়ে পালাতে পারবে না। ফলে যে চিন্তা
পরিকল্পনা ছিল বাংলাদেশি ভোটারদের, রোহিঙ্গা ভোটারদের যাতে তালিকায় নাম থাকে সেই ব্যবস্থা করা, কারণ তাদের নাম তো ইতিমধ্যে উঠে গেছে বিভিন্ন ফাঁক ফোকর বলে। এখন তো তাদের আবার নথি দিতে হবে, কারণ তাদের তো ঠিক ঠিক নথি নেই। সেই জন্য অকাতরে ভুরি ভুরি নথি দেওয়া হয়েছিল, যেগুলো ভুয়ো সার্টিফিকেট, সেগুলো এবার ধরা পড়বে, ঝাড়াই বাছাই হবে। ফলে দিদিমণি একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। এই ফাটাবাসের চাপ থেকে তিনি আর বেরোতে পারবেন না। এখন শুধু তার ছটফটানি করা ছাড়া আর কিছু নেই। তিনি এতদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিষোদ্গার করে এসছেন, যেন নির্বাচন কমিশন একটা পার্টি, সেই যেন ভোটে লড়বে। আরে বাবা, নির্বাচন কমিশন কি ভোটে লড়ে? এই নির্বাচন কমিশন যে ব্যবস্থা করেছিল, যে ভোট হয়েছিল 2011 সালে, সেই ভোটের মাধ্যমেই তো আপনি ক্ষমতায় এসেছিলেন। কারণ আপনি নিজেই বলতেন ভোটার তালিকা স্বচ্ছ নয়, বহু বাংলাদেশি ভোটার তালিকায় আছে। কিন্তু এই নির্বাচন কমিশনের যে নির্বাচন পরিচালনা করেছিল, সেই জন্যই তো আপনি ক্ষমতায় এসেছেন। আর ক্ষমতায় এসে কি করেছেন? আপনি বাংলাদেশি রোহিঙ্গাদের নাম তুলেছেন। দেশের পক্ষে যা বিপজ্জনক, বিপদ হয়ে দাঁড়াবে আগামী দিনে, এবং সেই কাজটাই এখন নির্বাচন কমিশন করছে, এই আবর্জনা বের করার কাজ। আর তাতেই আপনি বাধা দিচ্ছিলেন। কেন আপনি বাধা দিচ্ছিলেন? কি স্বার্থ ছিল আপনার? দেশের পক্ষে ক্ষতিকারক কাজ আপনি কেন করছিলেন? আসলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা না পুরো ব্যাপারটাই ধরে ফেলেছেন যে আপনি কি করতে চাইছেন। সেই জন্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শেষ দিনে, মানে শুক্রবারের শুনানির সময়, রাজ্য সরকারের আইনজীবীদের উদ্দেশ্যে বারবার বলেছেন, ক্যান ইউ ইমাজিন দ্য কনসিকুয়েন্স? আপনি কি কল্পনা করতে পারছেন কি হতে চলেছে? আসলে উনি কি বলতে চেয়েছেন? উনি যেটা বলতে চেয়েছেন যে আপনারা এসআইআর প্রক্রিয়াটাকে বানচাল করতে চাইছেন। বানচাল করলে কি হবে বুঝতে পারছেন? এসআইআর প্রক্রিয়া বানচাল হলে তো ভোট হবে না। যত লেট করবেন তত লেট হবে, কিন্তু এসআইআর প্রক্রিয়া যদি কমপ্লিট না হয় ভোট হবে না। তখন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, আর রাষ্ট্রপতি শাসন জারি হলে আপনাদের মতো আপনারা ভোটটা করতে পারবেন না। তো সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি বারবার বলেছেন যে আপনারা কি হতে চলেছে, আপনারা কি সেটা কল্পনা করতে পারছেন? এখানেও একটা কথা, এরা চেয়েছিল যে 28 তারিখ ভোটার লিস্ট, চূড়ান্ত ভোটার লিস্ট ঘোষণা করে দিতে হবে, নির্বাচন কমিশন সেটা ঠিক করেছে। আর আদালতে দাঁড়িয়ে কপিল সিব্বাল বারবার বলছিল, স্যার 28 তারিখে পুরো ভোটার লিস্ট ঘোষণা করার নির্দেশ দিয়ে দিন। কিন্তু সেটা হয়নি, কারণ নির্বাচন কমিশন যে কথাটা বলেছে সেটাকেই মান্যতা দিয়েছে। এখন পর্যন্ত যতটা হয়েছে, মানে 95%, সেটাই তারা প্রকাশ করবে 28 তারিখে। এরপরে ধাপে ধাপে করবে। সেটা কত জানেন? সেটা এখনো 54 লক্ষ ফর্ম এখনো পড়ে রয়েছে, যেগুলোকে ঝাড়াই বাছাই করতে হবে। তো এই 54 লক্ষ ফর্ম ঝাড়াই বাছাই করতে যে সমস্ত বিভাগীয়, মানে জুডিশিয়াল আধিকারিকরা করবেন, তারা কি 8-10 দিনে করতে পারবেন? কারণ তারা তো ভুয়ো নথি পাস করে দেবেন না, ছেড়ে দেবেন না, তারা তো সব যাচাই করে দেবেন, একটা একটা করে যাচাই করবেন। ফলে 8-10 দিনে এটা কি সম্ভব হবে? যদি না হয় তাহলে আগামী 5ই মের মধ্যে ভোট করাতে হবে। আর সেটা যদি না হয়, এই এসআইআর প্রক্রিয়ার এই ঝাড়াই বাছাই করতে গিয়ে যদি না হয়, তাহলে তো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে। ফলে দিদিমণি কোর্টে গিয়ে যে চালাকি করতে চেয়েছিলেন, সেই চালাকির ফলে কি হলো, সেই কথাটাই আসতে হয় অতি চালাকের গলায় দড়ি। নমস্কার।